বাথরুমে যেতাম একসাথে, আমরা একা বাথরুমে যেতে পারতাম না, আমরা দল বেঁধে বাথরুমে যেতাম। রাতে যখন আমি বাথরুমে যাই, আমার 6 বছরের ভাই, আমার ছোট একটা ভাই, ও বাইরে দাঁড়িয়ে ছিল। ওকে তখন সেখানকার জওয়ান বন্দুক বের করে, গুলি বের করে বলে, দেখ এটা চিনিস, এটা চিনস, তোর বাপরে মাইরা ফালাইছে, তোরেও এটা দিয়ে মারবো। আপনি শুধু একবার চিন্তা করে দেখেন, একটা 6 বছরের ছোট একটা বাচ্চা প্রচার করে বেড়াচ্ছেন, যারা এত নিরপরাধ, যাদের এত বিবেক, তারা সাথে মুখ ঢেকে আমাদেরকে মারতে আসছিল। আমরা যখন কোয়ার্টার গার্ডে যাই, আমরা ভয়াবহ উগ্রতা দেখি। আমাদেরকে যে মারতে মারতে নিয়ে যায়, এটা নিয়ে তাদের উল্লাসের শেষ ছিল না। কি শত্রুতা ছিল তাদের সাথে আমাদের? না তারা আমাদের সাথে কোনোদিনও বসে এক কাপ চা খাইছে, না আমরা খাইছি, না তাদের সাথে আমাদের কোনো বাকবিতণ্ডা হয়েছে। হ্যাঁ, হতে পারে কারো কারো এজেন্ডা ছিল, কেউ হুজুগে কাজটা করেছে। আমাদেরকে যখন কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়, আমাদেরকে একটা রুমে প্রায় 70 থেকে 80 জন মানুষ আমরা ভিতরে ছিলাম। এবং যেহেতু ভিতরে আরো অনেক মানুষ ছিল, আমাদেরকে শুধুমাত্র ধাক্কা দিয়ে ঢোকানোর জন্য আমাকে পর্যন্ত তারা মাথার পিছনে বন্দুকের বাট দিয়ে মারা হয়। আমি পিছনে লাথি খাই, বুটের লাথি খাই। আমার সাথে আমার দাদা যিনি ছিলেন বয়স্ক ব্যক্তি, উনাকে লাথি মারা হয়। আমার মা আপাদমস্তক আবায়া পড়া ছিল। আমার মাকে শুধুমাত্র সামনে দেওয়ার জন্য, দুজন আন্টিকে সামনে দেওয়ার জন্য, আমার বাচ্চা ভাইটাকে সামনে দেওয়ার জন্য আমরা যখন ওনাদেরকে সামনে ঠেলে দিয়ে, আমাদেরকে পিছন থেকে রীতিমতো ক্যাটেলের মতো, পোলট্রির মতো আমাদেরকে একটা রুমে ঢোকানো হচ্ছিল। আমি রুমের ভিতরে ঢুকে কি দেখি জানেন? আমি রুমের ভিতরে থেকে এমন মানুষ দেখেছি যারা এভাবে করে দাঁড়িয়েছিল, হাতের এখান থেকে মাংস নাই, রক্ত পড়ছে, এলো পাতারি তারা বেয়নেট দিয়ে খুঁচিয়েছে। আমার পাশে একজন আঙ্কেল ছিলেন, আমি একটু নড়লেই উনি হঠাৎ করে বিরক্ত হয়ে উঠতেন। আমি চিন্তা করতেছি যে আমরা কেউ এখানে দাঁড়াতে পারি না, বসতে পারি না, আমি নড়লে উনি বিরক্ত হচ্ছে কেন? আমি যখন সরে গেলাম, তখন আমি দেখলাম যে আমি এক ফুল রক্তের মধ্যে বসে আছি। উনি একজন অফিসার না, উনি কেউ না, উনি একজন অফিসারের বাসায় একজন গেস্ট হিসেবে আসছেন। তাদেরকে আপনারা নিরপরাধ বলছেন? তারা 5 মিনিট পর পরে এসে আমাদেরকে খুন করার হুমকি ধামকি দিচ্ছিল। গ্রেনেডের রিং খুলে তারা সেলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তুই ছাড়া একটা কোনো কথা বলে নেই। 36 ঘন্টার ভিতরে বাচ্চা ছিল, বৃদ্ধ ছিল, অফিসারদের বাবা মারা ছিল, ছোট সন্তান নিউবর্ন বাচ্চা ছিল, কারণ কেউ এক ফোঁটা পানি খেতে পারে না, ডায়াবেটিসের রোগী ছিল, হাইপোগ্লাইসেমিয়া হয়ে পড়ে গেছে। আপনারা শুধু মনে করেন যে যারা খুনি শুধুমাত্র তারাই অপরাধী। আমার রাতের বেলা আমরা বাথরুমে যেতাম একসাথে, আমরা একা বাথরুমে যেতে পারতাম না, আমরা দল বেঁধে বাথরুমে যেতাম। রাতে যখন আমি বাথরুমে যাই, আমার 6 বছরের ভাই, আমার ছোট একটা ভাই, ও বাইরে দাঁড়িয়ে ছিল। ওকে তখন সেখানকার জওয়ান বন্দুক বের করে, গুলি বের করে বলে, দেখ এটা চিনিস, এটা চিনস, তোর বাপরে মাইরা ফালাইছে, তোরেও এটা দিয়ে মারবো। আপনি শুধু একবার চিন্তা করে দেখেন, একটা 6 বছরের ছোট একটা বাচ্চা। একজন সিভিল ডক্টর, অন্যদের সিভিল ডক্টর ফুয়াদ রেডিওলজিস্ট, তাকে বাট দিয়ে মারা হয়েছে, তার রেটিনাল ইনজুরি হয়েছে। এই নিরপরাধ বিডিআর সোলজাররা এটা করেছে এবং এখনও তার আইসাইট ফিরে আসেনি ঠিক মতো। এইটা গেল আমার নিজের বাসায়। আমি তো তখন আমি আর ইউনিটে যাচ্ছিলাম, বেরোতে পারিনি, নিয়ে গেছে ওখানে। যখন নক করলো দরজা, তখন আমার স্ত্রী দরজাটা খুলে দিল, কারণ দরজা না খুললে ভেঙে ফেলতো। বিডিআর সোলজার তার বুকের উপর বন্দুক ধরে বলে যে বেঁচে গেলেন, দরজা না খুললে ভেঙে ফেলতাম। এখানে আরেকটি কথা, আমার 2 মেয়ে, ওই সময় বড় মেয়ে বুয়েটে অধ্যয়নরত, ও বাসায় ছিল। তো আমাদের যে মাস্টার বেডের যে ইয়েটা থাকে, ওয়াশরুমের পাশে ছোট একটা জায়গা, ওইখানে ছোট একটা আলনা বানানো হয়েছে। ওই একটা গ্রোন আপ মেয়েকে ভাঁজ করে, কেমনে ভাঁজ করছে আমি জানি না, ওর মধ্যে ঢুকে তার মা দরজা খুলেছে, বলেছে, মা আমাকে মেরে ফেললেও তুই বেরোবি না। এরকম অসংখ্য ব্যাপার আছে। শেখ হাসিনা যখন যায়, ভিতরে যাওয়ার পর আমার পা তখন খোলা, মানে সোয়েলিং আছে, বালিশ দেওয়া হয়েছে পায়ের নিচে। আমি পা নামাতে চাইলাম, তো উনি বললেন যে না ঠিক আছে। তার সাথে ছিলেন সাহারা খাতুন, সাথে ছিলেন রেহানা তার বোন, তা আমার মেয়ে, বড় মেয়েটা, যেটা এই পপি যে কথাগুলো বলে গেল, ওটা আমি আরও একটু এলোবরেট করব, কেন খুব প্রিয় অফিসার ছিল আমার এই লুৎফর রহমান খান, ওর বাবা। তো ওখানে তার রেহানা বলছে যে, বুবু তুমি এগিয়ে যাও, ওই মেয়েটাকে জড়িয়ে ধরো, যে ব্যবসাটা উনি করতেন, যে ওই কি জানি স্বজন হারানো ব্যথা, আমি বুঝি। এনিওয়ে সেখানে অনেক কিছু হয়। তারপর এই ভূমি যখন ওদের বাসায় গেলাম আমি, ও কিন্তু ইউনিফর্ম খুব
ইউনিফর্ম দেখলেই সে অন্যরকম হয়ে যেত। এখানে একটা কথা বলে যায় বিফোর আই মিস, অনেকে বলেছে যে ইউনিফর্ম চেঞ্জ করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যারা বেঁচে ছিলাম আমরা ওই ইউনিফর্ম পরতে চাইনি, আমরা আর্মির ইউনিফর্ম পরেছিলাম। তারপর যে নতুন ইউনিফর্ম আমরা যারা বেঁচে আছেন সেই অফিসাররা বলতে পারবে, আমরা কিন্তু বলেছিলাম যে আর্মি কমব্যাটের মতো সবুজ একটা ইউনিফর্ম চুজ করছিলাম। যে ইউনিফর্মটা এখন দেখছেন এটা মইনুল সাহেব এসে বললেন যে এটা তারেক সিদ্দিকী ওনাকে বলছে যে এটা হাসিনা ঠিক করেছে, এটাই পড়তে হবে। এই হলো ইউনিফর্মের ইতিহাস। এই গণকবর করেছে, একাই নিক্ষেপ করেছে, একাই অফিসারদের পরিবারদের প্রতি অমানবিক আচরণ করেছে। মানে এটা শুধু শেখ হাসিনা করেছে, আর কেউ করেনি। আপনারা, আমি আরেকটা বিষয় বলবো যে আমরা দেখি যে অনেকে তাদের পরিবারের পক্ষ থেকে তারা বলে, আর মিডিয়ার এখানে দোষ নাই, মিডিয়া, আমি আজকে যা বলবো মিডিয়া তাদের যে বক্তব্য থাকে যে না তারা নিরীহ নিরপরাধ। সবার কাছে, দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখবো যে কোনো ইউনিফর্ম পরা সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, অস্ত্রধারী সশস্ত্র ট্রেনিংকারী লোককে নিরীহ বলা যায় কি না? আমরা বিভিন্ন সময়ে আমরা বিভিন্নভাবে বলেছি যে এই চাল ডালের একটা ইস্যুকে সরকার সামনে এনে এই বিষয়টাকে, তখন আমাদের বাবাদেরকে বলা হয়েছে যে না চাল ডালের টাকার জন্য আমরা আমাদের বাবাদেরকে এইভাবে মেরে ফেলা হয়েছে। আজকে আপনারা এসে বলতেছেন যে না আমরা নিরপরাধ, আমাদেরকে মুক্তি দেন। আমরা দেখেছি কয়েকদিন আগে অনেকে মুক্তি বলা যাবে না, জামিন পাওয়ার পরে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমরা নিউজ দেখেছি যে 16 বছর পরে উনি আবার বাসর করতেছে। এই বাসরের নিউজ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। উনি কি অপরাধ করে এখান থেকে গেছে? এখানে যে ব্যক্তি একদিনের জন্য সাজা পেয়েছে, যে চাকরিচ্যুত হয়েছে, প্রত্যেকটা লোকের এই অপরাধের প্রমাণ আছে এখানে। তাহলে আপনি তাকে কীভাবে আপনি নিরপরাধ নিরহর বলবেন? আমাদের আজকে যে তরুণ সমাজ, আমরা যারা ইয়াং, অনেকে আছে 2009 সালে অনেকের জন্মই হয় নাই, বা অনেকে আছে আপনার ছোট ছিল, তারা তো এই নৃশংসতা দেখেনি। তো আমি গণমাধ্যমের প্রতি অনুরোধ করব, বিগত ফ্যাসিস্ট সরকারের কারণে আপনারা অনেক ঘটনা সুন্দরভাবে তুলে ধরতে পারেননি, প্রকৃত চিত্র তুলে ধরতে পারেননি। তো সামনে 25শে ফেব্রুয়ারি আছে, আমরা আপনাদের প্রতি অনুরোধ করব আপনারা আমাদের ওই দিনের ওই সময়ের যে ঘটনাটা, এটা এই জাতিকে নতুন করে আবার মনে করিয়ে দিবেন। আপনারা যেভাবে মালা দিয়ে বিভিন্নভাবে একজন অপরাধীকে, বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত একজন ব্যক্তিকে আপনারা যেভাবে তুলে ধরতেছেন, যেভাবে প্রমোট করতেছেন, মনে হচ্ছে যেন যে সে আয়নাগরে ছিল, সে মুক্তি পাইছে। আমার বাবা ওই দিন পুরা বাংলাদেশে ধরে নিলাম 50,000 বিডিআর সদস্য ছিল, কেউ সারা দেশে কেউ প্রতিবাদ করেনি, শুধু আমার বাবা করেছে। ওই দিন যদি পিলখানাতে 100 অধিক অফিসার থেকে থাকে, ওই অফিসারদেরকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি, শুধু আমার বাবা এসেছে। ওই আপনারা তো এই দরদটা আমাদের প্রতি দেখানোর কথা, আমার বাবার কৃতিত্ব তুলে ধরার কথা। আমরা গত 15 বছর এই অফিসারদেরকে সেভ করতে গিয়ে আমার বাবা শহীদ হওয়ার কারণে আমরা কীভাবে নিষ্পেষিত হয়েছি, আপনারা ওই জিনিস তুলে ধরার কথা। আপনারা তো ওই জিনিসটা ওইভাবে করেন না। তাদের যে বর্বরতা, সেটা কি আপনারা আগে ধারণ করেননি? আপনারাই তো ধারণ করেছিলেন। এবং এই কারণে আজকের প্রেস কনফারেন্সটা একটু ডিফারেন্ট। আজকের প্রেস কনফারেন্সটা হচ্ছে শুধুমাত্র সেই দিন বিডিআর সদস্য দ্বারা কি পরিমাণে নির্যাতন করা হয়েছে, কি পরিমাণে নিপীড়নের শিকার হয়েছে অফিসার এবং তাদের পরিবারবর্গ, তারা কি বর্বরতার পরিচয় দিয়েছে, সেই জিনিসটা আপনাদেরকে শোনানো হবে। আমরা কোনো দাবি করব না আজকে, আমরা বিচারেরও দাবি করব না আজকে, কারণ আমরা চাইবো যে জনগণ এবং মিডিয়া এই জিনিসটা নিজেরা বিচার করুক যে আসলে তারা কাদেরকে নিরপরাধ বলছে, কি করে হয় তারা নিরপরাধ। একটা মানুষ যদি কিনা তারা বন্দুক ধরে, তাহলেই সেটা মিউটিনি, তাহলেই সেটা বিদ্রোহ। এবং শুধু যদি বিদ্রোহ হতো, শুধু যদি এমনটা হতো যে তারা 7 বছর জেল খেটেছে, তা তো না। তারা খুন করেছে, তারা হত্যা করেছে। বারে বারে বলা হচ্ছে যে একটা ন্যারেটিভের কথা, যে শুধুমাত্র শেখ হাসিনা আর ইন্ডিয়াই বুঝি এটা করিয়েছে। তারা করাতে পারে, হতে পারে তারা করিয়েছে, সেটা কমিশনকে বের করতে দেন। হতেই পারে তারা করেছে, আমরা যথেষ্ট এভিডেন্স আছে আমাদের, কিন্তু এটা করেছে কারা তাদেরকে আপনারা বের করে দিবেন, এটা কি সম্ভব? যার কারণে আমি একে একে প্রথমে শহীদ পরিবার এবং পরবর্তীতে সেনা অফিসার যারা বেঁচে ফিরে এসছে তাদেরকে আমি ডাকবো, এবং কেউ বিচারের দাবি করবে না। আপনাদের সেই জাজমেন্ট যে আপনারা বিচারের দাবি
করবেন কিনা, আপনারা বিচার চাইবেন কিনা। তারা শুধু বলবে যে সেদিন আসলে তাদের সাথে কি হয়েছিল। শুধুমাত্র শোনেন, ন্যারেটিভ চেঞ্জ করা এটা কোনো মুখের কথা না। এত বড় খুন, এত বড় হত্যা হওয়ার পরে ন্যারেটিভ চেঞ্জ করে ফেলবেন, সেটা আমরা বেঁচে থাকতে মেনে নেব না।